নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের কালিকাপুর গ্রামের কালিকাপুর রাজবাড়ির ঠাকুর দালানের সামনে। ধ্বংসাবশেষের মধ্যে যদি প্রাণের স্পন্দনের পরশ পেতে চান তাহলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়ি। আবেগ, ভালোবাসা আর ইতিহাসের পাতায় যদি ডুব দিতে চান তাহলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়ি। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের কালিকাপুর গ্রামের কালিকাপুর রাজবাড়ির ঠাকুর দালানের সামনে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দ্বিতল ঠাকুর দালান, আর এটি হচ্ছে ঠাকুর দালানের প্রবেশপথ, অর্ধচন্দ্রাকৃতি। ওপরে একটি অর্ধচন্দ্রাকৃতি বারান্দা রয়েছে, আর নিচ দিয়ে হচ্ছে ঠাকুর দালানের ভেতরে যাবার প্রবেশপথ। এর পেছনে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এবারে বলি আপনাদের যে এই কালিকাপুর রাজবাড়িতে অথবা কালিকাপুর রাজবাড়ির ঠাকুর দালানে আপনারা কেন আসবেন। ধ্বংসাবশেষের মধ্যে যদি প্রাণের স্পন্দনের পরশ পেতে চান তাহলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়ি। আবেগ, ভালোবাসা আর ইতিহাসের পাতায় যদি ডুব দিতে চান তাহলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়ি। আমরা ঠাকুর দালানের ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল চত্বর জুড়ে জোড়া জোড়া থাম দাঁড়িয়ে আছে আকাশের দিকে মাথা তুলে, আর এই চত্বরের তিন দিকে রয়েছে দোতলা স্থাপত্য। আপনারা দেখছেন দোতলা স্থাপত্য, আর এই করিন্থিয়ান থামগুলো মাথা উঁচু করে অতীতের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে। ছাদ ধসে গেছে বহুকাল আগেই। এটি হলো এই ঠাকুর দালানের নাট মন্দির। এই চত্বরের উত্তর দিকে রয়েছে ঠাকুর দালান। দেখাবো আপনাদের ঠাকুর দালানের ছবি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমি আগের কথা রেস ধরে দু একটা কথা আপনাদের নিবেদন করি। এই বাড়িতে আপনারা কেন আসবেন। যে বাড়ির বিশাল কাঠামোর মধ্যে এমন এক সম্মোহিনী জাদু আছে যা আপনাকে আকৃষ্ট করবেই। যে বাড়ি আপনাকে এক লহমায় নিয়ে যাবে টাইম মেশিনে চড়িয়ে 200 বছর আগের বাস্তবতায়। শুধুমাত্র চোখ দিয়ে নয়, কল্পনার শক্তি দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করতে হবে সেদিনের সেই রাজকীয় চালচিত্র। এই বাড়িটি আসলে একটি জমিদার বাড়ি, কিন্তু এই বাড়ির বিশালতা মানুষের মুখে মুখে এই বাড়িটিকে রাজবাড়িতে পরিণত করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কালিকাপুর রাজবাড়ির ঠাকুর দালানের সামনে। উঁচু ভিতের উপর 5 খিলানযুক্ত ঠাকুর দালান, গর্ভগৃহের সামনে টানা বারান্দা, আর বারান্দার ধার বরাবর জোড়া জোড়া থাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠাকুর দালানের ছাদ বেশ উঁচু। এই ঠাকুর দালানটিকে কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সাদা আর লাল রঙে সুন্দরভাবে রাঙিয়ে তোলা হয়েছে ঠাকুর দালানটিকে। তবে ঠাকুর দালান ছাড়া বাদবাকি অংশে কিন্তু রঙের প্রলেপ পড়েনি। ঠাকুর দালানের গর্ভগৃহ 5 খিলানযুক্ত হলেও দুপাশে 2টি খিলান বা দরজা বন্ধ, মাঝের 3টি খিলান উন্মুক্ত। প্রতিটি খিলানই অর্ধচন্দ্রাকৃতি, আর ওপরে ত্রিভুজাকৃতি জ্যামিতিক নকশা। এই ত্রিভুজাকৃতি জ্যামিতিক নকশা কিন্তু এই বাড়ির প্রতিটি দরজা ও জানালার ওপরে রয়েছে। এখানে ত্রিভুজ নকশার চারপাশে রয়েছে স্ট্যাকোর কাজ। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয় মহা সমারোহে। সমস্ত পুরনো ও ঐতিহ্যমণ্ডিত প্রথা মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। এই পরিবারের সদস্যরা যারা দূরে দূরে থাকেন তারা যেমন পুজোর সময় বাড়িতে ফিরে আসেন, তেমনি এই বাড়ির পুজো দেখতে ভিড় জমান স্থানীয় মানুষেরা। আর বনেদি বাড়ির পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন উৎসাহী ও কৌতূহলী মানুষেরা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমি আপনাদের এই বাড়ির গল্প শোনাতে থাকি। আমাদের বাংলায় যে কয়টি ঐতিহ্যমণ্ডিত পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়িগুলোকে বিখ্যাত পরিচালকেরা তাদের শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছেন, তাদের মধ্যে কালিকাপুর রাজবাড়ি অন্যতম। আমরা জানি যে মুর্শিদাবাদের নিমতিতা জমিদার বাড়ির কথা, যেখানে শ্রদ্ধেয় চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার জলসাগর ছবির শুটিং করেছিলেন। এছাড়াও দেবী ও তিনকন্যা ছবি এবং সমাপ্তি গল্পের শুটিং হয়েছিল নিমতিতা জমিদার বাড়িতে। সোমরা বাজারে যে মিত্র মুস্তাফি পরিবারের রাধাকুঞ্জ নামক যে প্রাসাদ সম বাড়িটি আছে, সেই বাড়িতে শ্রদ্ধেয় চিত্র পরিচালক মৃণাল সেন আকালের সন্ধানে ছবি শুটিং করেছিলেন। এই প্রসঙ্গে বলা যেতে পারে হাওড়ার আন্দুল রাজবাড়ির কথা, যেখানে হিন্দি ছবি সাহেব বিবি আউর গোলাম ছবি শুটিং হয়েছিল। শোনা যায় জলসাগর ছবির কিছু দৃশ্যের শুটিং হয়েছিল আন্দুল রাজবাড়িতে। যাক, তালিকা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। আমরা ফিরে আসি কালিকাপুর রাজবাড়িতে। এটি হলো কালিকাপুর রাজবাড়ির ঠাকুর দালানের গর্ভগৃহের সামনে টানা বারান্দা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে
দরজার উপরে কিন্তু ফ্যান লাইট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অর্ধচন্দ্রাকৃতি আকারের। একটু আগেই আপনাদের বলছিলাম না, 5 খিলানযুক্ত গর্ভগৃহের দুপাশে 2টি খিলান বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সেরকম একটি খিলান আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর উপরেও রয়েছে কিন্তু সেই জ্যামিতিক নকশা ত্রিভুজাকৃতির এবং স্ট্যাকোর কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দালানের মূল গর্ভগৃহ যেখানে ঠাকুরকে বসানো হয় সেই জায়গাটা লাল রং করা রয়েছে এবং সেখানে আলপনাও দেওয়া আছে। আর বাঁদিকে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে এই বছরের পুজোর জন্য। ঠাকুর দালানের গর্ভগৃহের সামনে লোহার গ্রিল রয়েছে আর সুতো দিয়ে তৈরি জাল দিয়ে ঘেরা আছে সমস্ত ঠাকুর দালান। এবারে আপনাদের দেখাচ্ছি এই বছরের যে প্রতিমা তৈরি হচ্ছে সেই ছবি। পুরনো যে কাঠামো তাকে রং করে তার উপরে এই বছরের প্রতিমা তৈরি হচ্ছে। এবারের প্রতিমা এক চালার প্রতিমা, আপনারা দেখছেন সেই ছবি। 1 মেটে করা হয়েছে প্রতিমাটিকে। এখন শ্রাবণ মাসের শেষ, পুজো আসতে এখনো অনেক দেরি। তার আগেই এই প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং এই বাড়ি মেতে উঠবে দুর্গা উৎসবে। আমরা এবার এই ঠাকুর দালানের দোতলায় উঠব এবং এই বাড়ির বাকি গল্প আপনাদের শোনাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোরানো সংকীর্ণ সিঁড়ি, খানিকটা অন্ধকারাচ্ছন্ন। এই সংকীর্ণ সিঁড়ি দিয়েই আমরা দোতলায় উঠব। আমরা আলোর আভাস দেখতে পেয়েছি, সুতরাং আমরা দোতলায় পৌঁছে গেছি। এখানে দেয়ালে এবার একটি কার্টুন চরিত্র আঁকা আছে। এই যে দেখছেন টানা বারান্দা, এই টানা বারান্দার দুপাশে বড় বড় খড়খড়ি দেওয়া দরজা, জানালা ও কাঠের চিক ছিল, যে চিকের আড়ালে বসে বাড়ির মহিলারা ঠাকুর পুজোর আয়োজন দেখতেন এবং নাট মন্দিরে যাত্রাগান, কবিগান এবং নানা ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করতেন। সে সমস্ত দরজা জানলার পাল্লা ফ্রেম সহ কবে কে বা কারা খুলে নিয়ে গেছে কে জানে। আপনারা দোতলার বারান্দা দিয়ে দেখতে পাচ্ছেন ঠাকুর দালানের ছবি এবং নাট মন্দিরের দৃশ্য। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই বাড়িটিতেও প্রায় 100টির মতো হিন্দি ও বাংলা ছবির শুটিং হয়েছে। এখানে শ্রদ্ধেয় চিত্র পরিচালক মৃণাল সেন তার খণ্ডহর ছবির শুটিং করেছিলেন। এখানে এসেছেন ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের মতন নামী চিত্র পরিচালকেরা। ছবির নামগুলো বললে আপনারা হয়তো একটু রিলেট করতে পারেন। এবার ছবির নামগুলো আপনাদের এক এক করে বলি। মেঘনাথবধ রহস্য, গুপ্তধনের সন্ধানে, গয়নার বাক্স, নৌকোডুবি, চিলে কোঠা ইত্যাদি ছবির শুটিং হয়েছে এই বাড়িতে। এছাড়া আরো 2-1টি হিন্দি ছবির শুটিং হয়েছে এই কালিকাপুর রাজবাড়িতে। বোঝাই যাচ্ছে এই কালিকাপুর রাজবাড়ি বলিউড ও টলিউড চিত্র পরিচালকদের কাছে খুবই আকর্ষণীয় রাজবাড়ি। এতক্ষণ কালিকাপুর রাজবাড়ি নিয়ে আপনাদের অনেক গল্প শোনালাম। এবার এই কালিকাপুর রাজবাড়ির প্রতিষ্ঠার কাহিনী আপনাদের শোনাই। আমরা ঠাকুর দালানের 3তলার ছাদে উঠে এসেছি। এবারে আপনাদের এই রাজবাড়ির প্রতিষ্ঠার কাহিনী শোনাবো। আজ থেকে প্রায় 300-350 বছর আগের কথা। সজ্ঞব রাজবংশের এক পূর্বপুরুষ পরমানন্দ রায়, যিনি ছিলেন বর্ধমান রাজার দেওয়ান, তিনি গুসকরার কাছে দরিয়াপুর থেকে কালিকাপুরের কাছে মৌখিরায় এসে জমিদারির পত্তন করেন ও বসতবাটি নির্মাণ করিয়েছিলেন। কিন্তু মৌখিরা গ্রামটি হল অজয় নদের ধারে অবস্থিত, তাই প্রতি বছর বন্যায় প্লাবিত হয়ে যেত মৌখিরা গ্রাম। তাই তিনি মৌখিরা গ্রাম ছেড়ে আজকের এই পূর্ব বর্ধমানের কালিকাপুরে এসে তার 7 পুত্রের জন্য 7 মহলা প্রাসাদ ও এই ঠাকুরদালা নির্মাণ করিয়েছিলেন 1819 সালে। মৌখিরা গ্রামে এখনো রায় পরিবারের উত্তরসূরিরা বসবাস করেন। সেখানে দুর্গা দালান আছে, 8টি শিব মন্দির এবং একটি লক্ষ্মী জনার্দন মন্দির। ঠাকুর দালানের 3তলার ছাদ থেকে 7 মহলা প্রাসাদের অংশ বিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি। বর্তমানে সেই অংশটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখছেন সেই চিহ্ন। এখানে ওখানে প্লাস্টার খসে গেছে, ইট বেরিয়ে পড়েছে, চারিদিকে আগাছার জঙ্গল এবং দেয়াল ফাটিয়ে এবং ছাদ ফাটিয়ে আগাছার দল মাথা চারা দিয়ে উঠেছে। এটি হলো ছাদের সিঁড়ি। আমরা আরেকটু ওপরে ওঠার চেষ্টা করছি এবং ওপর থেকে 7 মহলা প্রাসাদের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ওপরে উঠে এসেছি, এইবারে দেখাচ্ছি আপনাদের 7 মহলা প্রাসাদ, যেগুলো এখন জরাজীর্ণ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই 7টি মহল কিন্তু একে অপরের সাথে লম্বা করিডোর দ্বারা যুক্ত ছিল।
পরমানন্দ রায় যখন কালিকাপুরে তার রাজবাড়ি নির্মাণ করার পরিকল্পনা করেন তখন এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। সেই জঙ্গলের রেশ কিন্তু এখনো আছে। এই বাড়িতে আসার সময় সড়ক পথে আপনি যে জঙ্গলটি পাবেন সেটি হলো আদুরিয়ার জঙ্গল। ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচ্চি রাস্তা ধরে যখন আপনি গাড়ি করে আসবেন তখন জঙ্গলের রোমাঞ্চ আপনি উপভোগ করার সুযোগ পাবেন। জঙ্গল কেটে সাতমহলা প্রাসাদ নির্মাণ করা ছাড়াও তিনি জঙ্গল কেটে প্রজাদের জন্য চাষের জমি তৈরি করিয়েছিলেন, পুকুর খনন করিয়েছিলেন এবং আরও অন্যান্য সমাজসেবামূলক কাজ তিনি করেছিলেন। ভাবতে খুব অবাক লাগে, আগে যে সাতমহলা প্রাসাদটি মানুষের কলরবে মুখরিত হয়ে থাকত, গমগম করত গোটা বাড়ি, পরিবারের লোকজন, দাস দাসী, ঠাকুর চাকর, পালকি বেহারা, প্রহরী এবং আরও অন্যান্য মানুষদের উপস্থিতিতে একটা প্রাণবন্ত ভাব বজায় থাকত এই সাতমহলা প্রাসাদে সবসময়। আজ সেই সাতমহলা প্রাসাদ সম্পূর্ণভাবে পরিত্যক্ত, জীর্ণ, ভগ্ন ও ধ্বংসস্তূপে পরিণত। স্থাপত্যের সেই সৌন্দর্য আজ উধাও হয়ে গেছে। রাজবাড়ির সেই জৌলুস আজ অস্তমিত। বৈভব, ঐশ্বর্য আর প্রতিপত্তি সব হারিয়ে অতীতের ঐতিহ্য, আভিজাত্য আর বনেদিয়ানার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল ঠাকুর দালান, নাট মন্দির আর এই ভগ্ন জীর্ণ প্রাসাদ। এই ধ্বংসস্তূপের মধ্যেও এই সাতমহলা প্রাসাদের একটি অংশে এই রায় পরিবারের একটি উত্তর পুরুষ এখনো বসবাস করে থাকেন। দেখাবো আপনাদের সেই বাড়িটি দূর থেকে। এই যে দেখছেন দূরে রং করা যে অংশটি দেখলেন আপনারা, এই অংশতে কিন্তু রায় পরিবারের একটি উত্তরসূরি এখনো বাস করেন সপরিবারে। এই সাতমহলা প্রাসাদের পরিত্যক্ত অংশে আগাছার দল সেই বাড়িগুলোর দখল নিয়েছে এবং বাড়ির চারপাশে ঘন জঙ্গল গজিয়ে উঠেছে, যেখানে সাপেদের নিরাপদ বাসস্থান। আমরা তিনতলার ছাদ থেকেই আপনাদের ঠাকুর দালান এবং নাট মন্দির দেখানোর চেষ্টা করছি। নাট মন্দিরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা জোড়া জোড়া থামগুলো যেন নীরব সাক্ষী হয়ে আছে অতীত ইতিহাসের। তারা যেন ফিসফিস করে কিছু বলতে চায়, শোনাতে চায় সেই অতীত দিনের উজ্জ্বল কাহিনী, কিন্তু সেই কাহিনী শোনার মতন মানুষের আজ বড়ই অভাব। আপনারা তিনতলার ছাদ থেকে দেখছেন ঠাকুর দালানের দৃশ্য। বিভিন্ন ছবিতে কিন্তু এই টপ অ্যাঙ্গেল শট ব্যবহার করা হয়েছে। পরমানন্দ রায়ের পর তার জ্যেষ্ঠ পুত্র কৈলাসপতি জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন। শোনা যায় তার আমলেই এই রায় পরিবারের আর্থিক সমৃদ্ধি ঘটেছিল। তিনি এই কালিকাপুর রাজবাড়ির সামনেই কিন্তু 3 বিঘা জমির ওপর রাধা বল্লভজিউ মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আগের দিন তার অকাল মৃত্যু হয়। ফলে সেই মন্দিরে আর বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়নি। এই বিশাল সাতমহলা প্রাসাদ, ঠাকুর দালান, নাট মন্দিরকে ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য, প্রাসাদের গাঁথনি মজবুত ও শক্তিশালী করার জন্য বিশেষ ধরনের পোড়ানো জ্যামিতিক আকারের ইট ও এক বিশেষ ধরনের প্রাকৃতিক আঠা ব্যবহার করা হয়েছিল। সেই প্রাকৃতিক আঠা তৈরি হয়েছিল তেঁতুলের বীজ, এক ধরনের গুড়, গাছের পাতা, পলিমাটি ও নানা ভেষজ মিশিয়ে। লক্ষ্য করার বিষয়, এই বাড়িতে কিন্তু কোনো মার্বেল পাথর ব্যবহার করা হয়নি। তার পরিবর্তে দেয়ালে প্লাস্টারের উজ্জ্বলতা আনতে মেঝে মসৃণ ও চকচকে করার জন্য শঙ্খ ও শামুকের খোলসের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল। মোটা মোটা কাঠের বিম এবং দরজা জানলার জন্য ব্যবহার করা হয়েছিল মূল্যবান সেগুন কাঠ, যা আজ সব উধাও হয়ে গেছে। শুধু দরজা জানলার অংশটুকু ফাঁকা হয়ে রয়েছে, যেন খাঁ করে জানান দিচ্ছে নির্জনতা আর শূন্যতা। আগে যেখানে শোনা যেত মানুষের পদধ্বনি, আজ সেখানে বাতাস খেলে বেড়ায় আপন মনে। চারিদিকে নীরবতা আর নিস্তব্ধতা। লম্বা টানা বারান্দাগুলোর দিকে তাকালে বুকের ভেতরে শিরশির করে ওঠে। ভয়াবহ শূন্যতায় গাটা যেন কেমন ছমছম করে। মনে হয় এই বুঝি পাশের ঘর থেকে কেউ বেরিয়ে এলো। ছোট বাচ্চার দল নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে ছুটে ছুটে চলে যাচ্ছে এক বারান্দা থেকে আরেক বারান্দায়। বাড়ির গিন্নিমা এক গা সোনার অলংকার পরে সিঁড়ি দিয়ে উঠে আসছেন ওপরে। তার ব্যক্তিত্বের ছটায় চারিদিক আলোকিত। পেছনে তার দাস দাসী, পরনে তার চওড়া লালপাড় গরদের শাড়ি, আর সেই শাড়ির আঁচলের খুঁটে রূপোর চাবি ডিঙে বাঁধা রয়েছে এক গুচ্ছ চাবি। ওদিকে বাড়ির নিচের বৈঠকখানায়
বাড়ির কর্তাবাবু তার ইয়ার দোষদের নিয়ে ঠাট্টা মশকরায় মশগুল। চাকর বাকরেরা হুকুম তামিল করার জন্য দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে আছে। রান্নাঘরে পাচক পাচিকারা ব্যস্ত বাবুদের হুকুম মতো নানা রকম মুখরোচক পদ তৈরি করতে। আর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে চাকর বাকরেরা সে সমস্ত খাবার নিয়ে পৌঁছে যাচ্ছে সেই বৈঠকখানা গড়ে, যেখানে বাবু তার ইয়ার দোষদের নিয়ে ঠাট্টা মশকরায় মশগুল। আমরা বাড়ির পেছন দিকটায় এসেছি, যে দিকটা পরিত্যক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝোপ জঙ্গল গজিয়ে উঠেছে। যে জঙ্গলগুলো বর্ষাকালে সাপেদের নিরাপদ বাসস্থান, সেই জঙ্গলগুলো পেরিয়ে আমরা বাড়ির পেছন দিকে এসেছি। এখানে একটি দেখার জিনিস আছে, সেটি দেখতে পাবো কিনা জানি না। সেটি হলো বাতায়ন বর্তিনী। বাতায়ন বর্তিনী হলো পুরনো গ্রাম বাংলার মন্দির ও অট্টালিকার একটি শোভাবর্ধক নিদর্শন। দেওয়ালের গায়ে নকল জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে থাকা একটি নারী মুখ। এটা একটা সুন্দর ভাস্কর্য। হঠাৎ করে দেখলে মনে হয় যেন কোনো নারী যেন তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছেন, কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পেলাম না। পুরোটাই ঝোপ জঙ্গলে ঢেকে আছে। এখানে এই জঙ্গল ভেদ করে ভেতরে ঢোকা জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে দূরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেই বাড়ির দোতলায় কিন্তু সেই বাতায়ন বর্তিনী নামক ভাস্কর্যটি রয়েছে, যেটি আপনাদের দেখানোর সুযোগ পেলাম না। রাজবাড়িতে ঢোকার আগে বাঁদিকে একটি মন্দির প্রাঙ্গণ রয়েছে। ঘেরা জায়গায় উঁচু ভিতের উপর দুটি শিব মন্দির রয়েছে, জোড়া শিব মন্দির। রাজবাড়িটি আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি। আর এই জোড়া শিব মন্দিরের মধ্যে বাঁ দিকেরটি হলো পরমেশ্বর শিব মন্দির এবং ডান দিকেরটি হলো হংসেশ্বর শিব মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দির। এই শিব মন্দিরে কিন্তু টেরাকোটার কাজ রয়েছে। এই জোড়া শিব মন্দির তৈরি হয়েছিল 1839 সালে, আর মন্দিরের চূড়া দুটি রেখ দেউল বা পীরা দেউল রীতিতে তৈরি।